आपकी আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সন্ত্রাসবাদীদের মুক্ত করে দেওয়ার জন্য দায়ী। ডক্টর সাহেব, নির্বাচন চলাকালীন একটা কথা বারবার উঠেছে, আজহার মাসুদের নাম, যাকে যশবন্ত সিং প্লেনে চড়িয়ে কান্দাহার ছেড়ে আসেন। কিন্তু যখন রিসার্চ করলাম তখন জানতে পারলাম যে ছেড়েছেন তো আপনি মুখ্যমন্ত্রী ছিলেন। একদম সত্যি কথা, কিন্তু ভুলে গেলে হবে না, এর আগেও নির্দেশ অনুযায়ী আমাকে 5 জনকে মুক্ত করতে বাধ্য করা হয়েছে ভিপি সিং এর আমলে আর কি। এটা তো কারা বাধ্য করেছিল আপনাকে এই কাজটা করতে? সব বলছি আমি। যখন ওই 5 জনকে আমাকে মুক্ত করতে বলা হয় তখন আমি প্রতিবাদ করেছিলাম যে মুক্ত করো না, কিন্তু ওরা শোনেনি। ওপরওয়ালার কৃপা যে দুজনেই বেঁচে আছেন, আরিফ মোহাম্মদ খানও বেঁচে আছেন, আর যিনি পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন গুজরাল সাহেরও, উনি বেঁচে আছেন। আচ্ছা, ওনাদেরকেই জিজ্ঞেস করবেন যে সেই সময় আমার পরিস্থিতির কথা। এরপর আবার আমাকে বলা হলো যে মৌলানা আজহার আর আরেকজনকে মুক্ত করতে। তখন আমি যশবন্ত সিং আর আডবাণী সাহেবকে বলেছিলাম এমনটা না করতে। পরবর্তীতে এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে আর কি। এর পরিণাম ভীষণ রকম খারাপ হবে, আমাদেরকে ভুগতে হবে। কিন্তু কারণ ক্ষমা চাইছি আমি এসব বলার জন্য, মিডিয়া পুরো বিষয়টাকে খুব জঘন্যভাবে ঘি ঢেলে দিয়েছিল বিষয়টাতে। তখন নিউজ চ্যানেল খুললেই দেখাতো যে বাজপেয়ীর বাড়ির সামনে শত শত লোকেরা বসে আছে, যারা বলছে আমাদের আত্মীয়দের ফিরিয়ে নিয়ে আসো, যা যা করতে হয় সব করো। আর মিডিয়া কি করলো? হ্যাঁ, বারবার এগুলোকেই হাইলাইট করে দেখাতে শুরু করলো। আর জনতা বলছে যে ভারত যাক মায়ের ভোগে, আমাদের আত্মীয়দের ফিরিয়ে দাও। ওই সময় মিডিয়া এত হাইপ করে দিয়েছিল পুরোটা, এবং সেই মুহূর্তে এই পরিস্থিতি কন্ট্রোল করার ক্ষমতা সরকারের মধ্যে ছিল না। বাধ্য হয়ে বললেন তাদের ফিরিয়ে আনতে হবে। আমার মতে এটা ভুল পদক্ষেপ। আমরা যদি সেই মুহূর্তে এরোপ্লেনের ওই সন্ত্রাসবাদীদের শেষ করে দিতাম, সবাইকে বুঝিয়ে দেওয়া যেত যে ভারতে কোনো রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ মেনে নেওয়া হবে না, এটাই হতো ভারতের সঠিক স্ট্যান্ড। কিন্তু আমরা তা করিনি, এবং যার সুযোগ আমার মনে হয় ওই কমিউনিটি নিয়েছে এই হয়ে যাওয়া। ডক্টর সাহেব, আপনি বলছেন যে আপনি এর বিরুদ্ধে ছিলেন, একদম প্রতিবাদ করেছিলেন। একদম। তাহলে সেটা কোন শক্তি ছিল বা কারা এমন ছিল যারা আপনাকে বাধ্য করেছিল? রজত, তুমি ভালোই জানো, এখানে উপস্থিত সবাই জানে কেন আমাকে নাম নেওয়া করাচ্ছ। অনেক হয়েছে। যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় তত ভালো। দেখুন, মানুষ জানতে চায়। আচ্ছা, আপনারা জানতে চান? দেখুন, আমি এনাদের তরফ থেকে আপনাকে জিজ্ঞেস করছি। সেই সময় এনডিএ সরকার ছিল। এনডিএ সরকারের থাকাকালীন আমাদের গৃহমন্ত্রী ছিলেন আডবাণী বাবু, ঠিক আছে, তো জানেন আপনি। আর যশবন্ত সিং জি ছিলেন ফরেন মিনিস্টার। এরা ক্যাবিনেট মিটিং ডাকেন, যেখানে সবাই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী বাজপেয়ীজিও ছিলেন, ঠিক আছে। ওই সময় যৌথভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ওদের মুক্ত করা হবে। তার আগে প্রায় 3 ঘন্টা ধরে আমি তাদের সঙ্গে তর্ক করি যে মুক্ত করা হবে না। টেলিফোনে ওনাকে বলি, গভর্নর স্যার এখন বেঁচে আছেন, ধন্যবাদ আল্লাহকে, অসংখ্য ধন্যবাদ। ওনাকে বলি যে স্যার আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরা যদি এই মুক্তি আটকাতে না পারি তাহলে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো না। কিন্তু আমার কথা কেউ শোনেনি। আর ওই মৌলানা মাসুদ আজহার আজও পাকিস্তানে বসে ভারতের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে শুধু যাচ্ছে। ভারতবর্ষই নয়, ও যেখানে বাস করছে সেই দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। যারা আমাদের জন্য কবর খুঁড়েছিল, আজ ওই কবরে ওরা নিজেরাই চাপা পড়ে যাচ্ছে। সন্ত্রাসবাদ শেষ করে দিল এই দেশটাকে। আজ প্রত্যেকটা শহরের মানুষকে বলছে তোমরা বাড়ি থেকে বের হও, কারণ আমরা চলে আসছি, একেবারে বিস্ফোরণ করে দেবো। একথা সাফ বলছে তালিবান। প্রতিদিনই খবরের কাগজে পড়ছে যে তালিবানরা এখন লাহোর ছেড়ে করাচিকে নিশানা করছে। সব শহরে তারপর জনতাকে বলছে ওরা যে বাইরে বেরিয়ে এসো, এবার সব শহরে হামলা করবো আমরা। যে বাঘকে ওরা পুষেছে সেই বাঘই কিন্তু নরখাদক হয়ে ওদেরকে খেতে শুরু করেছে। তাহলে আপনার কি মনে হচ্ছে ভারতবর্ষ বিপদে আছে? শুধু ভারত নয়, সারা বিশ্বই সন্ত্রাসবাদের জন্য বিপদে আছে। সারা বিশ্ব এই বিপদে পড়ে গেছে। এর পরিধি কখনো ছোট হতে পারে না, এর অনেক বড় পরিধি কিন্তু। আর এই পরিধি যদি আমরা কমাতে না পারি তাহলে সারা বিশ্বকে এর ক্ষয়ক্ষতি বহন করতে হবে। আতঙ্কবাদের বিরুদ্ধে না
লড়লে কখনোই আমরা এদের দমাতে পারবো না। এই লড়াই সারা বিশ্বের, শুধু ভারতের নয়, কিন্তু এই লড়াই শুধু ভারতের লড়াই না ভেবে সারা বিশ্বের লড়াই হিসেবে এটাকে দেখতে হবে। বিশ্বকে বাঁচাতে হবে যাতে এখানে বসে থাকা প্রত্যেককে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। ভবিষ্যতের ভারত থেকে সন্ত্রাসবাদীদের আমাদের কিন্তু শেষ করে ফেলতে হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। মানুষের তো এটা মনে হয় ডক্টর সাহেব যে যখন 26/11 ভারতবর্ষের ওপর হামলা চালানো হয়, মুম্বাইতে যখন হামলা হয়, সেই সময় আমাদের শক্তির দ্বারা পাকিস্তানের টেররিস্ট ক্যাম্পগুলো ধ্বংস করে দেওয়া উচিত ছিল, ওদের ওপর হামলা করা উচিত ছিল, তখনই শেষ করা উচিত ছিল। এটাই সন্ত্রাসবাদীরা চেয়েছিল। ওরা চেয়েছিল এই লড়াই আরো বড় হোক, আর ভারত উল্টে পাকিস্তানকে আক্রমণ করবে, আর ওরা দেশের সেনাদের সাথে হাত মিলিয়ে একটা ইসলামিক ফ্রন্ট আর কি তৈরি করবে। আর আমার মনে হয় যে মনমোহন সিং বাবু একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আক্রমণ না করার, কারণ ওই সরকার জিতেছিল, মানুষ ভোট দিয়ে তাদের এনেছিল, মানুষের ভরসা বাঁচিয়ে রাখতে হবে, নয়তো আবার সেনার অধীনে দেশ চলে যাবে। সেনা শাসিত দেশ কেমন হয় তা আমরা সবাই দেখেছি। তাই ওই সময় উনি যেভাবে ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, গোটা দেশ কিন্তু সেটা বুঝেছিল। কিন্তু বিপদ তো সেই তুলনায় আরো বেড়ে গেল, তালিবানরা প্রায় আমাদের দরজায় এসে টোকা মারছে। একদম তাই। আজ ভারত সহ গোটা বিশ্ব এসব দেখছে কিন্তু, এবং একজোট হয়ে এর বিরোধিতা করছে। আর এখন আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে একজোট হয়ে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা করা যাবে, সেটাই আমাদের করতে হবে। আমি সেই প্রথম প্রশ্নটাই ডক্টর আব্দুল্লাহ আপনাকে আবার করব। যখন আজহার মাসুদকে কান্দাহারে ছাড়া হলো, এটা কি সত্যি যে সেই সময় প্রচুর পয়সা, প্রচুর ফরেন কারেন্সি ওই প্লেনে গেছিল সন্ত্রাসবাদীদের সাথে? ওই প্লেনে কে বা কি গিয়েছে আমি সেটা জানি না। আমি শুধু জানি যে 3 জন সন্ত্রাসবাদী ওই প্লেনে গেছিল। পয়সা গিয়েছে কি যায়নি তা জানার জন্য আপকে আদালতে আপনাকে ওদের মধ্যে কাউকে ডাকতে হবে যারা ওই প্লেনে ওদের সঙ্গে ছিল। আর যখন রুবাইয়া সাইদের অপহরণ হয়েছিল তখন আপনি বলেছিলেন আরো 5 জন টেররিস্টকে মুক্ত করা হলো। এই 5 জনকে ছেড়ে দেওয়ার জন্যও কি আপনার ওপর চাপ দেওয়া হয়েছিল? তো কারা দিয়েছিল এই চাপ, আর কি হয়েছিল সেই সময়? জনতা জানতে চায়। ভিপি সিং এর সরকার ছিল, মূর্তিজি ছিলেন ওনার মানে গৃহমন্ত্রী। আমার একটাই ভুল ছিল, যেটা এখন আমার মনে হয়, সেই সময় আমার ত্যাগপত্র ওনাদের দিয়ে বলা উচিত ছিল যে এই নিন, এবার যা করার করুন, কিন্তু ফারুক আব্দুল্লাহ আর এর অংশ হতে চায় না। ওটাই আমার সবচেয়ে বড় ভুল, এবং আমার মৃত্যুর সময় অবধি ওই ভুল আমায় তাড়া করবে, আমি জানি। কিন্তু একই ভুল আপনি 2 বার করেছেন। হ্যাঁ, করেছি, কিন্তু প্রথমবারই যদি ভুল না করতাম তাহলে দ্বিতীয় কোনো ভুল করার সুযোগই পেতাম না। আপনি এমন কি করবেন ভারতবর্ষে যা পরবর্তীতে যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন বা অন্য কোনো প্রদেশের, তাকে যেন কোনোভাবেই কেউ বাধ্য না করে কোনো টেররিস্টকে ছাড়তে? আসলে জনতা জানতে চায় এখন যে যারা সরকারে আছে তাতে আমার মনে হয় না যে তারা এই রকম করবে। যে জনতাকে সোচ্চার হতে হবে এর বিরুদ্ধে। কিন্তু একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমাদের দেশ গণতান্ত্রিক, ঠিক আছে? একমাত্র জনগণই পারবে। আপনারা থাকলে আমরা থাকব। আমরা একা কেউ কিছুই নয়। জনতা যেমন আমাদের বানায়, আবার জনতা চাইলে আমাদের তাড়িয়েও দিতে পারে। সেই সময় যদি ভারতের জনতা সোচ্চার হয়ে বলতো যে না, আমরা কোনো সন্ত্রাসবাদীকে মুক্ত করব না, কারোর সাহস হতো না সেক্ষেত্রে ওদেরকে মুক্ত করার। তাই আমি আবার আপনাদের বলবো, পরবর্তীতে যদি এরকম কোনো পরিস্থিতি আসে যেখানে ভারতের সম্মানহানি হতে পারে, সেখানে প্রত্যেক নবীন থেকে প্রবীণ ভারতীয়দেরকে রুখে দাঁড়াতে হবে আর বলতে হবে আমরা মেনে নেব না, কখনোই না। সরকারকে বলতে হবে অনেক হয়েছে, এবার যাও। হ্যাঁ, আপনার পেছনে যিনি আছেন, হ্যাঁ, এখানে সরদারজি, রাখুন, হ্যাঁ, এখানে। ওনাকে দিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি হ্যাঁ, বলুন। প্রথমে হ্যাঁ, বলুন, সরদারজিকে বলুন। মাইকটা আপনি, দিন। হ্যাঁ। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਦਾ ਖਾਲਸਾ ਤੇ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਦੀ ਫਤਿਹ। স্যার, এতক্ষণ যে সন্ত্রাসবাদীদের নিয়ে আপনি কথা বললেন, সেখানে আপনি বললেন যে আম জনতাকে প্রতিবাদ করতে হবে, কিন্তু সাধারণ জনতার কথা কিভাবে ওই অবধি পৌঁছবে? ওই অবধি যাবে কি করে বলুন তো স্যার, আমাকে বলুন প্লিজ। কোথায় পৌঁছবে? আমাদের মতামত না, এই সর্বোচ্চ সন্ত্রাসবাদ স্তরে নিয়ে- কি করে পৌঁছবে? শুনুন, আম জনতা যদি একজোট হয়ে আওয়াজ তোলে, তখন কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না যে সেই আওয়াজ গোটা দেশকে কিভাবে নাড়িয়ে দিতে পারে। আমরা সবাই আমজনতাকেই ভরসা করি,
আমজনতা ছাড়া কিন্তু আমরা কেউ কিছুই নই। ডক্টর সাহেব, আম জনতার উপর ডিপেন্ডেন্স শুধুমাত্র নির্বাচনের না সময় না, হয়। তারপরেও আর হয়, তারপর তো তারপরেও হয়। একজোট হয় কার কাছে বলবো আমাদের কথা? কোথায় যাবে সেই কথা? বলুন আমাকে কিভাবে। হ্যাঁ, শুনুন, বলছি অনেক উপায় আছে। একটা উপায় হলো জমায়েত করে মিছিল বের করো এবং তারপর মন্ত্রীদের কাছে জানতে যাও যে সন্ত্রাসবাদীদের এভাবে ছাড়া হলো কেন, ওদের সন্ত্রাসবাদীদের ছাড়া হলো কেন। আম জনতা নেতা মন্ত্রীদের বাড়ির সামনে শুয়ে পড়েছিল, মিডিয়া তা দেখিয়েছিল, ঠিক আছে? মিডিয়ার জোর এখন অনেক বেশি। মিডিয়া চাইলে এমন ভাবে প্রজেক্ট করতে পারে এই ইস্যু যে নেতা মন্ত্রীদের সবার চেয়ার নড়ে যেতে পারে, বাড়িও। স্যার, আপনি এনডিএ গভর্নমেন্টে বাজপেয়ীরও সহযোগী ছিলেন, ঠিক আছে তো? আবার মনমোহন সিং এরও সহযোগী ছিলেন। এই দুজনের ব্যক্তিত্ব নিয়ে মানুষের অজানা কোনো তথ্য কি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন? বলুন না। দেখুন, বাজপেয়ী বাবু অসম্ভব ভালো একজন নেতা ছিলেন। আমাদের মধ্যে অবশ্যই মতভেদ হতো, কিন্তু আমি মনে করি ভারতবর্ষের প্রতি ওনার যে শ্রদ্ধা, ভালোবাসা সরকারে থাকাকালীন ছিল এবং তারপরে যতদিন বেঁচে ছিলেন ছিল। আর মনমোহন সিংও কিন্তু মোটামুটি সেরকম ছিলেন। আর ২৩টা দলকে চালনা করা কিন্তু সহজ ছিল না মোটেই, ঠিক আছে তো? মনমোহন সিংয়েরও অনেকগুলো অফিসিয়াল দল ছিল যেগুলোকে চালানো শক্ত ছিল। দুজনেই যা করেছেন তাতে কিন্তু প্রমাণ হয় যে দূরদর্শিতা থাকলে সবকিছু চালানো সম্ভব। বাজপেয়ী বাবুর ক্ষমতা ছিল সবাইকে চালনা করার, ঠিক আছে? আর মনমোহন সিংয়ের ব্যাপারেও আমি বলবো যে উনিও সক্ষম হয়েছিলেন সব দলকে একজোট করে কাজ করতে। এটা ওনার ক্ষমতা।